আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি রাহাত। আর আমি সুমাইয়া। শুনছেন আপনারা মিরপুর নিউজ 360 পডকাস্ট। শুরুতেই ছোট্ট একটা রিমাইন্ডার, আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360 লাইক করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল মিরপুর নিউজ 360 সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন এপিসোডগুলো সবার আগে পেয়ে যান। ঢাকার মিরপুর এলাকা আর সেখানকার অপরাধ জগতের আলোচনায় একটা নাম বারবারই ঘুরে ফিরে আসে, মফিজুর রহমান মামুন। মামুন। সম্প্রতি আবার তার নামটা বেশ শোনা যাচ্ছে, কিছু ব্যবসায়ীর কাছে নাকি তার নামে মোটা অঙ্কের চাঁদা চাওয়া হয়েছে। হ্যাঁ, খবরটা আমিও দেখেছি। বিষয়টা বেশ গুরুতর দিকেই মোড় নিচ্ছে মনে হচ্ছে। তো আমরা আজ কিছু তথ্যসূত্রের ভিত্তিতে মামুনের এই উত্থান, তার সিন্ডিকেট আর বর্তমানে তার প্রভাব ঠিক কতটা সেটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক। মূল প্রশ্নটা হলো, একজন লোক যে কিনা পলাতক, দেশের বাইরে আছে, সে কিভাবে ভেতরকার অপরাধ জগতে এতটা নিয়ন্ত্রণ রাখছে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর যে খবর আসছে, ধরুন মিরপুরের ব্যবসায়ীদের কাছে মাসিক 20 লক্ষ টাকা পর্যন্ত চাঁদা চাওয়া হচ্ছে মামুনের নামে। বলেন কি, 20 লক্ষ? হ্যাঁ, এবং টাকা না দিলে তো সরাসরি জীবন নাশের হুমকি। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে না। না, একদমই না। বরং মনে হচ্ছে এটা একটা বেশ অর্গানাইজড নেটওয়ার্কের কাজ, যা সেখানকার মানুষের মনে স্বাভাবিকভাবে ভয় তৈরি করছে। অবশ্যই। আচ্ছা, মামুনের শুরুটা তো সেই 90-এর দশকে, তাই না? তখন তো সে সাধারণ সন্ত্রাসী হিসেবেই পরিচিত ছিল। হ্যাঁ, কিন্তু তার নামটা আসলে বড় করে ছড়ায় 2002 সালের দিকে। ওই পল্লবী থানায় হামলার ঘটনাটা? ঠিক ধরেছেন। সদল বলে থানায় সশস্ত্র হামলা, পুলিশের সাথে লম্বা সময় ধরে বন্দুকযুদ্ধ, তারপর তো সে ধরাও পড়েছিল। সেটা তো তখন বিশাল ঘটনা ছিল, কিন্তু এরপরই তো আসল চমকটা, তাই না? হ্যাঁ, সেটাই। গ্রেফতার তো হলো, কিন্তু শোনা যায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে 2004 সালে একদিনে 7টা মামলায় জামিন পেয়ে যায় সে। একদিনে 7টা মামলা? এটা অবিশ্বাস্য। সত্যি তাই। আর জামিন পাওয়ার পরেই সোজা ভারত পালিয়ে গেল। হ্যাঁ, ভারতে পালিয়ে যায়, কিন্তু সেখানে গিয়েও সে কিন্তু চুপচাপ বসে থাকেনি। ভারতের ত্রিপুরায় গিয়ে সেখানকার প্রভাবশালী মহলের সাথে ভালো যোগাযোগ তৈরি করে, এমনকি সেখানে বিয়েও করে বলে শোনা যায়। ও আচ্ছা, তার মানে এই আন্তর্জাতিক যোগাযোগটা তার নেটওয়ার্ক টিকিয়ে রাখতে সাহায্য করেছে? অবশ্যই। সীমান্তের ওপার থেকে কাজ চালানো বা নেটওয়ার্কটা সচল রাখা, এসবের জন্য এই কানেকশনগুলো তো বিরাট ভূমিকা রেখেছে, এটা বলাই বাহুল্য। আর সে তো একা ছিল না নিশ্চয়ই, তার একটা সিন্ডিকেট থাকার কথা। হ্যাঁ, অবশ্যই। তথ্য বলছে তার বেশ শক্তিশালী একটা টিম ছিল। যেমন ধরুন, মাসুদ নামে একজন ছিল, সে নাকি ইয়াবা ব্যবসার দিকটা দেখত। আরও কিছু নাম শোনা যায়, কিবরিয়া, মাইজা দুলাল, তানিম, বাঘা মুনির, এরকম বেশ কয়েকজন। প্রত্যেকে আলাদা দায়িত্ব ছিল নিশ্চয়ই। হ্যাঁ, তাই। কারো এলাকা নিয়ন্ত্রণ, কারো নির্দিষ্ট কোনো কাজ। আর শুধু ব্যবসায়ী না, স্থানীয় কাউন্সিলরদের অনেকে চাঁদা দিতে বাধ্য হতেন। অবস্থাটা তাহলে বুঝুন। একটা সময় তো এমন ছিল যে পল্লবীতে কোনো খুন লোকে ধরে নিত এটা মামুনের দলের কাজ। ভয়টা দেখুন। 1996 থেকে 2009 এই সময়ের মধ্যেই তার বিরুদ্ধে প্রায় 27টা মামলার রেকর্ড পাওয়া যায়। বাবা যায় এতগুলো মামলা! আচ্ছা, এর মাঝে তো সে একবার ধরাও পড়েছিল, তাই না? 2021 সালে? হ্যাঁ, 2021 সালে র্যাবের অভিযানে সে পল্লবী এলাকা থেকে ধরা পড়েছিল। বেশ বড় খবর হয়েছিল সেটা। তখন তো তার বিরুদ্ধে অনেকগুলো ওয়ারেন্ট ছিল। ঠিক, 15টা মামলায় গ্রেফতারি পরোয়ানা, আর দুটোতে তো সাজার আদেশই হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও এটাই সবথেকে অবাক করার মতো বিষয়, গ্রেফতার হওয়ার মাত্র 45 দিনের মাথায় সে আবার জামিনে বেরিয়ে যায়। মাত্র 45 দিন? এতগুলো ওয়ারেন্ট, সাজার আদেশ থাকার পরেও? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো সেটা একটা বিরাট প্রশ্ন আসলেই। আর জামিন পেয়েই যথারীতি আবার ভারত, আবার পালানো। তার আইন বা বিচার ব্যবস্থার কোনো ফাঁক সে ঠিকই ব্যবহার করতে পারছে। মনে তো হচ্ছে তাই। এরপর থেকে তার কাজের ধরনেও তো পরিবর্তন এসেছে, তাই না? হ্যাঁ, পালানোর পর, বিশেষ করে দ্বিতীয়বার পালানোর পর তার কাজের পদ্ধতিতে একটা বড়সড় পরিবর্তন দেখা যায়। এখন সে আর সশরীরে এলাকায় নেই। তাহলে রিমোট কন্ট্রোল অপারেশন। একদম। এতে সে নিজে নিরাপদ থাকছে, কিন্তু ভুক্তভোগীদের জন্য ভয়টা আরও বাড়ছে, কারণ শত্রু তো চোখের সামনে নেই, অদৃশ্য। তাহলে বর্তমান পরিস্থিতিটা দাঁড়াচ্ছে এরকম যে মামুন বিদেশে, কিন্তু তার নেটওয়ার্ক এখানে পুরোদমে সক্রিয়। হ্যাঁ, পুরোপুরি। বিদেশি নম্বর থেকে ফোন আসছে ব্যবসায়ীদের কাছে,
হুমকি দেওয়া হচ্ছে আর চাঁদা আদায় করছে তার স্থানীয় লোকজন। ঠিক তাই। আর এই জন্যই সাধারণ মানুষ বা ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতেও সাহস পায় না। তাদের মধ্যে হয়তো একটা ধারণা জন্মে গেছে যে মামুন শুধু একজন ব্যক্তি নয়, সে নিজেই একটা সিস্টেম। ঠিক এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ। এই যে সিস্টেমের ভয়টা, এখান থেকেই আসলে বোঝা যায় মামুনের প্রভাব কেন এখনো টিকে আছে। কারণ তার তৈরি করা নেটওয়ার্কটা সচল আছে আর সমাজে তার নামে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। সমস্যাটা শুধু একজন পলাতক অপরাধীকে নিয়ে নয়, বরং এই পুরো কাঠামোটা, এই সিস্টেমটা নিয়েই। যতক্ষণ না এই ভয় আর তার সহযোগীদের নেটওয়ার্কটা ভাঙা যাচ্ছে, হ্যাঁ, ততক্ষণ এই প্রভাব কমানো খুব কঠিন, বিশেষ করে যখন মূল অপরাধী নিজেই দেশের বাইরে বসে কলকাঠি নাড়ছে। এটা আন্তর্দেশীয় অপরাধ দমনের ক্ষেত্রে সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে দেখলে বিষয়টা শুধু একজন মামুনের উত্থান পতন বা তার গ্রেপ্তার পলায়নের গল্পের চেয়েও মনে হয় অনেক গভীর। অবশ্যই এটা আসলে একটা অপরাধী নেটওয়ার্কের টিকে থাকার গল্প, যা কিনা সীমানা পেরিয়েও সক্রিয় থাকতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে। তবে একটা প্রশ্ন বোধহয় থেকেই যায়, যখন কোনো অপরাধ চক্রের মূল হোতা মানে মাথা সে দেশের বাইরে বসে প্রযুক্তির সুবিধা নিয়ে ভয়কে পুঁজি করে তার নেটওয়ার্কটা সচল রাখে, তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য সে অদৃশ্য দেয়াল ভেঙে চক্রটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলা ঠিক কতটা কঠিন হয়ে দাঁড়ায়, এটা আসলেই ভাবনার বিষয়। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর যদি আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর বা তথ্য থাকে যা আমাদের পডকাস্টে প্রচার করতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। খুব সহজ, আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360 মেসেজ করুন। আপনার পাঠানো খবর আমরা যাচাই করে আমাদের পডকাস্টে প্রচার করব। তাহলে আর দেরি কেন? এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।